নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। শুক্রবার সকাল এখন প্রায় 9টা। যাচ্ছি এখন ওই বাড়িতে একবার গাছগুলোতে জল দেবো বলে। এখন তো প্রচন্ড গরম পড়েছে, দুবার করে গাছগুলোতে জল দিতে হয়। সাধারণত ওই বাড়িতে ঘাস বা টুকটাক গাছ যেগুলো আছে, মেহার বাবা সকালে মর্নিং ওয়াকে যায়, তো ওই বাড়িটাতেই যায়, গিয়ে গাছগুলোতে একটু জল টল দেখে, বাড়িটাতে একবার ঘুরে চলে আসে। তবে কালকে থেকে ওর বাবা দেখছি অফিসের কাজে প্রচন্ড ব্যস্ত, কিছু হয়তো ঝামেলা চলছে। রাতে ঘুমাতেও গেছে 2-2:30টার পরে, আবার আমি সকাল 6:30টায় উঠি, বাচ্চারা স্কুলে যায়, তো তার আগে দেখছি উঠে গেছে। 2-3 ঘন্টায় রাতে ঘুমিয়েছে আর কি। মেহার বাবার সাথে প্রায় আমি ধরুন বছর 20 আছি সাথে। এটা একটা ঠিক জানেন, বাড়ির ধরুন যে মানুষটা সব থেকে বেশি সফল, সে আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার বাবা হতে পারে, কিন্তু যে খুব সাকসেসফুল হয় সে জীবনটাকে খুব একটা ভোগ করতে পারে না। হ্যাঁ, আমরা যারা তার উপরে নির্ভরশীল, ওনার স্ত্রী, ছেলে মেয়ে বা ওনার পরিবার, তারা কিছুটা তার সুবিধা পেলেও যে এই কাজটার মধ্যে থাকে সে পারে না। এত জীবনটাতে চাপ, মাঝে মাঝে আমি যেন দেখে দেখে ভাবি যে ওর কাছেও তো জীবন একটা, ও তাহলে কি পেলো? কিচ্ছুতেও পার্টিসিপেট করতে পারে না, কিচ্ছু না। এবছর গরমে এই যে আমরা দেশে যেতেও পারলাম না, সব থেকে তার বড় রিজন ছিল মেহার বাবার অফিস। এবারে ওর এত প্রেশার, ও বললো যে এবার আমি ছুটি করতে পারবো না। আর দেশে গেলে মোটামুটি 3-4 সপ্তাহ ছুটির তো দরকার পড়েই। কোথাও গরমে তো বেড়াতেও যেতে পারলাম না। এত ভালো ভালো আমেরিকায় খেলাধুলা হয়, এত ফুটবল দেখতে ভালোবাসে। যখন আমরা এদেশে আসবো ভেবেছিলাম, তখন ওর প্রথম ইচ্ছা ছিল যে একবার স্টেডিয়ামে বসে ওখানে ফুটবল খেলা দেখবো, কিন্তু আজ অবধি তা করে উঠতে পারলো না। কিচ্ছু পারে না, কিচ্ছু না। না বাজার দোকানে গিয়ে একটু জামা কাপড় কিনতে পারে, না একটা ভালো সিনেমা গিয়ে দেখতে পারে, না ভালো কোথাও রেস্টুরেন্টে বসে 2-3 ঘন্টা খেতে পারে, কিচ্ছু না। শুধু অফিস অফিস অফিস, জীবনে শুধু অফিস। মাঝে মাঝে মনে হয় দিনগুলো তো ওরও চলে যাচ্ছে, বলুন, বছরগুলো তো ওরও চলে যাচ্ছে, জীবন তো ওরও একটা। কি আর করা যাবে, এটাই হয়তো জীবন। সংসারে একজন একদম নিগড়ে যায়, একদম পিষে যায়, আর তার উপর যারা আমরা নির্ভর করে থাকি তারা আমরা ভালো থাকি, তারা আমরা জীবনটাকে উপভোগ করি। কিন্তু তারও জীবন থাকে একটা, সেটা সে আর উপভোগ করতে পারে না। আর যখন তার ক্লান্তি আসে, সব কিছু ছাড়া হয় জীবন থেকে, তখন দেখে জীবনের একদম সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তখন হয়তো ইচ্ছা থাকলেও আর শরীর সাথ দেয় না। দেখ, চলুন সকাল সকাল আপনাদেরও এত মন খারাপ করাবো না। সারাটা দিন সংসারে এখনো টুকটাক অনেক কাজ আছে, অধীর আগ্রহে বসে আছি কবে পার্সেলগুলো আসবে। পুজো দরজায় করা নাড়ছে, আর আমার পার্সেল এখনো মাঝ আকাশে কোথায় ঘুরে বেড়াচ্ছে। তবে আজকে আসার কথা একটা বুদ্ধি করেছি, কিন্তু বুদ্ধিটা ফেল। কিন্তু এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো না, চলুন ও বাড়িতে যাই, কাজটা মিটিয়ে আসি, তারপর গল্প করবো। চলুন, চলে এসেছি। ওই যে বাড়ি দেখা যাচ্ছে, সেই আমার পুরনো পাড়া। বাবা, সামনের বাড়িটা এত বেদানা হয়েছে, চলুন একবারটি আপনাদের দেখিয়ে আসি টুক করে। ওই যে সামনের ওই ধূসর রঙের বাড়িটায়। আগে তো এই বাড়িটা মাঝে মাঝেই দেখতে পেতেন যখন আমি এই বাড়ি থেকে ব্লগ করতাম। এখন আর এই বাড়ি থেকে ব্লগও হয় না, তাই দেখাও যায় না। এই দেখুন কি পরিমাণে বেদানা একবার ধরেছে, দেখুন কাজটার করা ডালপালা এই ফেন্সের বাইরে চলে এসেছে, আর ভর্তি তাতে দেখুন বেদানা ধরে আছে। কি বড় বড় সাইজগুলো হয়েছে দেখুন। এদেশে মে জুন থেকে সেপ্টেম্বর অক্টোবর হলো ফলের সময়, তখনই আপনার স্ট্রবেরি, ব্লুবেরি, বিভিন্ন ধরনের বেরিজগুলো, বেদানা, পিচ, নেকটারিন, হাজার রকমের ফল এই সময় ফলতে থাকে একদম গাছ ভর্তি হয়ে। তারপরে চলে আসে শীত, আর সব শেষ। বেদানা গাছ বাড়িতে একটা বসাতেই হবে, এত এখানে বেদানা হয়, আর এত স্বাদও ভালো হয়। দেখি 2-4 দিনের মধ্যে একবার ভাবছি এখানে একটা নার্সারি আছে, নার্সারিতে গিয়ে একটা বড় বেদানা গাছ নিয়ে এসে বসাবো। বেদানাটা খাওয়াও তো বলে খুব ভালো, আর এখানকার মাটিতে বেদানা হয় প্রচন্ড ভালো। প্রত্যেকের এখানে বেশিরভাগ বাড়িতেই বেদানা গাছ আছে জানেন, আর এত হাড়ে গড়ে ফলে, দেখে আপনার একদম মন জুড়িয়ে যাবে। ঘরের ভেতরে আজ আর যাবো না, একদম সোজা ব্যাকইয়ার্ডে। ব্যাকইয়ার্ডে তো এরকম একটা লক থাকে, এটা যে কেউ খুলেই ভেতরে আসতে পারে। আসলে এইরকম লক দেওয়ার কারণ হচ্ছে যাতে গার্ডেনার আপনার যখন আসবে সে যেন অনায়াসে যেতে পারে, বা যদি অন্যান্য কিছু দরকার হয়। কিন্তু ভেতরের দিকে একটা গ্লাস ডোর থাকে, সেটা তো বন্ধই থাকে। পাঁচিলের ওপাশ থেকে এই দেখুন কি উঁকি দিচ্ছে একটা বেদানা গাছ। একদম ছোট্ট মতো ছিল জানেন, অনেকদিন সময় লাগলো বাড়তে, প্রায় বছর 2-1, আর এখন 1 হাঁটু মতো হয়েছে। বেশ সুন্দর হয়েছে দেখুন। এখানে তো প্রচুর ওই কাঠবেড়ালি, খরগোশ ঘোরাঘুরি করে, তো মুখে করে করে তারা বিভিন্ন জায়গা থেকে বীজ নিয়ে আসে। তো আপনার বাগানে হঠাৎই দেখবেন নানা রকমের গাছ এরকম ভাবে বড় হচ্ছে। ওই দেখুন এই কোণে আবার একটা কোথা থেকে ফুলের গাছও হচ্ছে, কুঁড়িও এসেছে অনেকগুলো, গোলাপি রঙের ফুল ফুটবে, তবে এখন অব্দি ফোটেনি। কি অবস্থা হয়েছে দেখছেন এই ঘাসগুলোর। তবে এসে তো দেখে চমকে গেলাম, দেখছি স্প্রিংকলার অন হয়ে গেছে, তার মানে এই সময়ে টাইমিংটা সেট করা ছিল। এই সময়টা তো বহুদিন আসা হয় না,
ওই জন্য বুঝতেও পারা যায় না যে স্প্রিংকলারটা এই সময় অন হচ্ছে বলে। এই যে গ্লাস ডোর বন্ধ, পাইপটা এখানে রেখেই গেছি, এই পাইপটাতে করেই স্নেহার বাবা এখানে জল দেয়। লাইটগুলোতে ভীষণ ধুলোও পড়েছে, একদিনকে এসে এই লাইটগুলোকে পরিষ্কার করে যেতে হবে। এখনো দিন তো তবু অনেকটাই বড়, সূর্যের আলো পাওয়া যায় অনেকক্ষণই, প্রায় সন্ধ্যে 7:30 অবধি। কিন্তু সামনেই তো শীতকাল আসছে, সোলার প্যানেলগুলোতেও কি পরিমাণে ধুলো পড়েছে, শীত আসার আগে এটাকেও পরিষ্কার করে যেতে হবে। বাগানের গোটা বেড়াটা জুড়ে মানে ফেন্সটা জুড়ে এরকম ছোট ছোট বাল্ব লাগানো আছে, আর যেটা সব থেকে ভালো এগুলো সব সোলারে জ্বলে। এই গোটা বাড়িটা না খুব সোলার এফিসিয়েন্ট একটা বাড়ি। বাগানে যত মোটামুটি লাইট লাগানো সব সোলার, বাড়ির ছাদেও লাগানো ছিল সোলার। ইলেকট্রিসিটি বিল গরমকালে খুব কম আসতো, সারাদিন এসি চললো। ওরে বাবারে, এইদিকে গাছটা কিরকম ঝাঁকড়া হয়েছে, শুকনো একটা ডাল হাওয়া এসে এদিকে পড়েছে। এইখানটা কি অবস্থা হয়েছে দেখুন। এটা আমার প্রতিবেশীর গাছ, কিন্তু এই দিকে আবার যতটা আসবে সেটা আবার আমার কাটার দায়িত্ব। সে আমি তো আর এখন থাকি না, তাই মনের আনন্দে সে আমার বাগানে বেড়াতে এসেছে। দেখুন জল দিতে এসেছি, অলরেডি কিন্তু স্প্রিংকলার অন। নেহার বাবা যে কখন অন করে রেখেছে নিজেই ভুলে গেছে। এদিকে সকালবেলা প্রত্যেকদিন হাঁটতে আসে একবার করে, আর এসে জল দিয়ে যায়। তো আমি ভাবলাম আজকে যখন আসেনি দিতে আসি, ওমা দেখছি তো দিব্যি স্প্রিংকলার চলছে। আর আমি এতদিন ধরে জানি যে স্প্রিংকলার বোধহয় অনই হয়। আমি উইকেন্ডে আসি আর ওর বাবা প্রত্যেকদিন আসে, স্প্রিংকলার তো দিব্যি চলছে। কিন্তু কিছু একটা স্প্রিংকলারটা বোধহয় প্রবলেম হয়েছে, বেশ কিছু জায়গায় দেখছি ঘাস একদম শুকিয়ে গেছে, মনে হয় ওই জায়গাগুলো ভালো করে যায় না। এখানটা কিরকম সুন্দর লাগছে দেখুন, এত ছাওয়া হয়ে আছে এখানটা। কি অবস্থা হয়েছে ব্যাকইয়ার্ডটা দেখছেন, চারিদিকে গাছপালা, এই যে সব শুকনো ফুল। কি অবস্থা আমার ছাদের ব্যাকইয়ার্ডটা। চলুন হয়ে গেছে, এখনো দাঁড়াবো না বেশিক্ষণ, এবার গিয়ে আবার ব্রেকফাস্ট বানাবো। চলুন ফিরে যাই এবার। কি সুন্দর গাছটা গোটাটা ফুলে ভর্তি হয়ে আছে দেখুন, আর বেশ সুন্দর গন্ধ বেরাচ্ছে। বেলি ফুল। মাত্র এখন সকাল 9:30, তাতে কি গরম। চলুন ধরলাম এবার বাড়ির পথ। স্কুল কলেজের সময় তো তা নয়, ওই জন্য রাস্তাঘাট একদম ফাঁকা শুনশান, একটা লোক আর দেখা যায় না। তবে পুরনো রাস্তা তো, যতবারই এখান দিয়ে আসি যাই ভারী মনটা ভালো হয়ে যায়। এইমাত্র মোবাইলে মেসেজ এলো যে পার্সেলটা নাকি ডেলিভারি করে গেছে। চলুন দেখি দিল কিনা। যা বাবা, কোথায় গেল? নাই। পুলিশ। ও, আমি দরজা থেকে সোজা বেরিয়ে এসেছি, সাইডটা রেখে দিয়ে গেছে, খুলে নিয়ে যাই। এই যে চলুন আগে, চলুন খুলে এটাকে আগে দেখি কি কি জিনিসপত্র এলো। একটা বুদ্ধি করেছিলাম জানেন, বুদ্ধিটা কাজে লাগলো না। এইরকম 4টে বক্স আসবে, মানে এইটা একটা আর এই বাদ দিয়ে আরো 3টে। চলুন আগে খুলে দেখি। এত সুন্দর করে প্যাকেজ করে, একবার ভিডিওতে আপনাদের বলছিলাম না যে দেখতে এরকম ছোট্ট মতো বক্স হলে কি হবে, আমি আপনি এই এত জিনিসপত্র এইটুকু বাক্সের মধ্যে মানে রাখতে পারবো না। কিন্তু যারা প্যাকিং করেন আর কি, যারা প্যাকার্স নিভার্সে বা জিনিস পার্সেলে কাজ করেন, ওনাদের কিছু একটা কায়দা আছে। আজ এই যে একটা বক্স এসেছে, এরকম আরো 3টে আসবে, 4টে আসবে সব মিলে। কিন্তু এইভাবে আমি প্রথমবার এরকম কুরিয়ার আনছি জানেন। এর আগে মোটামুটি একটা বড় বক্স আসতো, সবকিছুই তার মধ্যে চলে আসতো। কিন্তু এবার যখন জিনিসপত্রগুলো কলকাতাতে ভাই নিয়ে গেল, আর আমি যখন ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম, যিনি আমাদের কুরিয়ারের জিনিসপত্র নিয়ে আসবেন, উনি প্রথমেই আমাকে বলে দিলেন, দিদি এবার কিন্তু আপনার টাকা অনেক বেশি লাগবে, কারণ এবার আপনারা তো জানেনই যে 2 দেশের মধ্যে শুল্ক নিয়ে নানা রকমের জিনিসপত্র চলছে, ট্যারিফগুলো। তো এবার কিন্তু টাকা পয়সা অনেক বেশি লাগবে। সব মিলে আমার 26 কেজির কাছাকাছি জিনিসপত্র ছিল। তো আগে যেমন হতো কি, যে যত ওজন আর কি কেজিতে বাড়তো, তত কুরিয়ারের চার্জটা কমতো। কিন্তু এবার বললেন যে এবার প্রায় ধরে রাখুন যে 40 থেকে 50% কিন্তু আপনার বেশি টাকা পড়বে। আর পড়লোও তাই জানেন। 4টে বক্স করেছি। 4টে বক্স করার কারণ হলো, উনি বললেন শুধু এবার কুরিয়ারের যে টাকা বেড়েছে তা না, তার সাথে এবার লাগছে আপনার ইম্পোর্ট ডিউটি। কিছুদিন আগে নাকি ওনাদের একটি কুরিয়ার বক্স এসেছে স্যান ফ্রান্সিসকোতে, তো ওনার নাকি 12 কেজি জিনিস এসেছে,
তো তাতে ওনার ইম্পোর্ট ডিউটি লেগেছে নাকি $60 না $70 বললেন। তো আমি তখন ওনাকে বললাম, মনে হচ্ছে বেশি জিনিসপত্র এলে হয়তো ইম্পোর্ট ডিউটি পড়ছে, তো আপনি একটা কাজ করুন, আমার জিনিসগুলো সব একসাথে পাঠানোর দরকার নেই, আপনি 4টে ভাগে ছোট ছোট বক্সে পাঠিয়ে দিন, তাহলে হয়তো ইম্পোর্ট ডিউটি লাগবে না। কারণ গিফট পারপাসে যদি আপনি কিছু পাঠান তাহলে নাকি তাতে ইম্পোর্ট ডিউটি লাগছে না। এবার 26 কেজি তো আর কেউ আপনাকে গিফট করবে না, কিন্তু ভাবলাম যে ছোট ছোট বক্সে যদি আসে, মানে আমাকে একটা শ্বশুর বাড়ির লোক গিফট করেছে, একটা বোনের বাড়ি থেকে করেছে, একটা বাবার বাড়ি থেকে করেছে, এরকম মনে মনে ভাবলাম যে সেরকম করে ছোট ছোট বক্সে পাঠান, ছোট বক্সে গিফট মানে গিফট হিসাবে দেখানো যাবে, ইম্পোর্ট ডিউটিটা হয়তো তাহলে লাগবে না। কিন্তু প্রত্যেকটাতে লেগেছে, প্রত্যেকটাই যখন ওখান থেকে ইন্ডিয়া থেকে শিপ হয়েছে, এই একটা এসে শুধু পৌঁছেছে আর বাকিগুলো তো পে করেছি। প্রায় ধরুন প্রত্যেকটা বাক্সতে হরে গড়ে $40 করে ইম্পোর্ট ডিউটি পড়েছে। কোনোটাতে পড়েছে $42, কোনোটাতে পড়েছে $45, কোনোটাতে পড়েছে $33, এরকম করে মোটামুটি $40 ধরে রাখুন। $40 মানে প্রায় ধরুন 3,500 টাকা করে প্রতি বাক্সতে ইম্পোর্ট ডিউটি পড়েছে। আর এই যে 26 কেজি আমার জামা কাপড় যেটা এসেছে, তার জন্য আমি ইন্ডিয়াতে কুরিয়ারকে দিয়েছি 35,000 টাকা। যেটা আগে ধরুন এই 26 কেজি জিনিস আসতে পড়তো হয়তো 21 কি 22,000 টাকা, সেটা এবার পড়লো 35,000 টাকা করে। তো প্রচুর কুরিয়ার চার্জ এবার পড়ে গেল আর কি। এখন মনে হচ্ছে যে এর থেকে যদি আমি এবার টুক করে দেশে চলে যেতাম, আমার একার একটা টিকিট কেটে 1 সপ্তাহের জন্য সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে জিনিসগুলো নিয়ে চলে আসতাম, একবার ইন্ডিয়াটা ঘোরা হয়ে যেত। কি আর করবেন, এখন তো যাওয়া সম্ভব নয়, বাচ্চাগুলো স্কুল চলছে, আর ওর বাবার তো যা অফিস শুরু হয়েছে, ওরে বাবারই। হ্যাঁ, এত কষ্ট করে যখন জিনিসগুলো এসেছি, তার থেকে দেখি দাঁড়ান জিনিসগুলো কি এলো। আর দুঃখ পেয়ে কাজ নেই, জীবন বড় ছোট, কত আর দুঃখ পাবেন। আর দুর্গাপুজো তো বছরে একবারই, বলুন এই কুরিয়ার চার্জের জন্য নতুন জামা কাপড় আসবে না, তা আবার হয়? সেটাও তো মেনে নেওয়া যায় না। বাড়িতে এই এত কুরিয়ার আসে সারা বছর ধরে, অ্যামাজন থেকে আসছে, টার্গেট থেকে আসছে, কিন্তু এই যে বছরে একবার করে দেশ থেকে জামা কাপড় আসে, এর জন্য যে অপেক্ষা, এর জন্য যে আগ্রহ, সেটা অন্য কোনো কিছু দিয়ে পূরণ হবে না। লাগুক 2-4 পয়সা বেশি, তবু দেশ থেকেই আসবে। বাচ্চাদের আবার আনতে যেতে হবে স্কুল থেকে, চটপট করে দাঁড়ান দেখে নিন। এটা একটা চুড়িদার এসেছে, প্যান্ট, ওড়না, আর এই রংটা আজকাল আমার খুব প্রিয় হয়েছে, এই যে বেগুনি রংটা। এটা একটা চুড়িদার। এটা একটা এসেছে একটা আপনার জামদানি, একদম খুব হালকা রঙের, বেবি পিঙ্ক কালারের। আর মা একদম এটাতে আপনার ফলস পার বসিয়ে পিকো করে সব কিছু করে পাঠিয়েছে। এটা ভারী ভালো লাগলো দেখতে। একটা আধটু একটু হালকাও তো ভালো লাগে, কারণ এখানে আমাদের প্রচুর পুজো টুজো হয়, তো পুজোর দিনগুলোতে মাঝে মাঝে একটু হালকা রং পরে গেলে ভালো লাগে। হচ্ছে আমার এটা একটা কালো শাড়ি, আচ্ছা এই যে একদম গোটাটা কালো, গায়ে কিচ্ছু নেই, আর কপার কালারের পাড়। সুন্দর লাগছে না? এটা আমার খুব পছন্দ হয়েছে। একটা কপার কালারের ব্লাউজ দিয়ে পরবো, গায়ে কিচ্ছু নেই, একদম গোটাটা প্লেন। আর মেহার এটা চুড়িদার, কি সুন্দর লাগছে দেখুন। সরস্বতী পুজোর জন্য একটা চুড়িদারও নিয়েছিলাম, যে যদি না শাড়ি পরতে চায় বা ঠিক করে যদি ফিটিংস না হয় ব্লাউজ গুলো, তো একটা তো মেয়েটা চুড়িদারের ব্যবস্থা রাখতে হবে। তো সরস্বতী পুজোটাকে মাথায় রেখে এই চুড়িদারটা আনা হয়েছিল। এবার সরস্বতী পুজো অবধি রাখতে পারলে হয়, ওর বাবার মতো নতুন জামা কাপড় দেখলেই না কতক্ষণে পরে ফেলবো, সে ভেতরটা ওরা একদম হাঁক পাক করতে থাকে। যদি পরে পরবে দুর্গাপুজোতে একবার, ওরই তো জামা। এটা আর হাতাগুলোতে এই যে খুব সুন্দর করে একটু করে কাজ করা আছে, আর ঘেরের কাজটাতে একটু করে কাজ করা আছে। কাছ থেকে দেখায়, এটা একটা ওড়না এসেছে, চুড়িদারটা পেলে বুঝতে পারবে। 4টে বাক্সতে আসবে তো, সবগুলো সবার সঙ্গে পেলাম নাকি কি জানি। দাঁড়ান, যা পেয়েছি সেগুলোই দেখাই। এটা হচ্ছে আমার একটা কুর্তি, আমি তো ভীষণ কুর্তি পরতে ভালোবাসি। না এটা কি আমার? না না, এটাও মেহার, স্মল সাইজ, স্মল সাইজ, এটাও মেহার একটা কুর্তি। সুন্দর দেখতে হয়েছে না? বুকের কাজটা এরকম কাজ। এটা মেহার একটা পাজামা, প্যান্টটা এই যে এরকম বেশ, কিন্তু জামাটা খুঁজে পাচ্ছি না। দাঁড়ান, জামাটা কি আবার পরের বক্সে আসবে নাকি কি জানি। এটাও একটা সেট ছিল এটা, আর তার সাথে হচ্ছে এই যে ওড়নাটা, এটা মানে এই যে গোলাপি আর সাদা, কিন্তু এর কুর্তিটা পেলে দেখাচ্ছি। এই যে মেহার হচ্ছে একটা এরকম গোলাপি রঙের কুর্তি, গোটাটা খুব সুন্দর কাজ করা, এই দেখুন 3/4 হাতা। আর এই কুর্তিটার সাথে এই প্যান্টটা পরবে,
কুর্তিটা একটু আর কি চুজ, আর তার সাথে এরকম বেশ বড় স্কার্টের মতো, ডিভাইডেড স্কার্টের মতো প্যান্ট। আর এইটা কার? এটা আমার এটা একটা কুর্তি, যদিও পুজোর সময় পরবো না, কিন্তু অন্যান্য সময় পরতে লাগে তো। এটা একটা কুর্তি, এটা ওটার প্যান্টটা। আমার পাঞ্জাবি কিছু আসেনি, কিন্তু তার পাজামাগুলো এসে গেছে। আর মেহার একটা সাদা রঙের চুড়িদার খুব সুন্দর অর্ডার করেছি, সেই চুড়িদারটা এখনো আসেনি, সে হয়তো অন্য বক্সে। তার ওড়নাটা চলে এসেছে, বেনারসি প্রিন্টের ওড়না একটা, খুব সুন্দর ওড়নাটা দেখতে। যদি আমাকেও একবার আধবারও দেয়, আমিও তাহলে একবার আধবার নেবো। কি সুন্দর লাগছে, নিচটাও কাজ করে, খুব সুন্দর ওড়নাটা। এইটা হচ্ছে আমার একটা শাড়ি, এইখানটা কাজ করা, এই যে পেঁয়াজের খোসার যেরকম উপরে কালারটা হয় ওই রকম, গোটা শাড়িটাতে এইরকম কাজ করা আছে। এই কাজটা খুব সুন্দর দেখতে, এই শাড়িটা খুব সুন্দর, এরকম লাগবে। ব্যাস এই কটাই এসেছে, বাক্স খালি। চলো না, দাঁড়াবো না, আসলে সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাই, বাচ্চাগুলোকে নিয়ে আসি। চলুন, পেয়ে গেছি। হাই রামা, একবার হাই করো। চলুন বাড়ি ফিরি, হয়ে গেছে। 2 মিনিট দেরি হয়েছে পৌঁছাতে, জানেন? জামাগুলো ওই যে দেখছিলাম ওই জন্য। আর সমানে তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে, তুমি গাড়ি চালাতে জানো না, ওই জন্য তোমার বেশিক্ষণ সময় লাগে, তোমার ড্রাইভিং লাইসেন্স নেই। 2 মিনিট দাঁড়ালে কি হয় রে ছেলে? It was not 2 minutes. It took like, I don't know, 30 minutes. দেখছেন, বলছে 2 মিনিট নয়, 30 মিনিট নাকি দাঁড়িয়ে আছে। ঘড়ি দেখতে তো জানে না বুড়ো ছেলে। 5, 10, 15, 20. বুঝুন, 5, 10, 15, 20 যেটা লেগে গেল। মাল্টিপল চয়েস চলছে। যাই হোক, চল এবার বাড়ি ফিরি। মনটাও আজকে ভারী খুশি, দেশ থেকে একটা পার্সেল তো এসেছে। চলুন তবে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।